ইরানের নয়া নিষেধাজ্ঞার হুমকি ইউরোপের, দাঁত ভাঙা জবাবে হুঁশিয়ারি তেহরানের, পরমাণু কর্মসূচিকে চালিয়ে যাবে খামেনির দেশ। জীবন বাঁচাতে থাই কম্বোডিয়া সীমান্ত ছেড়ে পালাচ্ছে অধিবাসীরা, নমপেনের যুদ্ধবিরতির প্রস্তাবে মন্তব্য করেনি ব্যাংকক। ভবনের ওজনে মাটির নিচে তলিয়ে যাচ্ছে আমেরিকার প্রায় সব বড় শহরগুলো, হারিয়ে যেতে পারে কয়েক দশকের মধ্যে, পারবে কি ঠেকাতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পরমাণু ইস্যুতে এবার ইউরোপকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইউরোপ নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পরই পাল্টা জবাব দিল তেহরান। কিছুতেই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমনকি পারমাণবিক চুক্তি থেকেও বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। 25 জুলাই শুক্রবার ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় বসে ইরান ও ইউরোপীয় তিন শক্তি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। পশ্চিমাদের বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অনড় ইরান। এর জেরে আবারও কি কঠোর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে খামেনির দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু আলোচনায় ফিরলেও পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ক্ষত না শুকাতেই গত 25 জুলাই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউরোপীয় তিন শক্তির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে তেহরান। দ্বিপাক্ষিক সংলাপে ইরানি প্রতিনিধিরা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা চালুর হুমকি দিলেও মাথা নত করবে না ইরান। দাঁত ভাঙা প্রতিরোধী হবে একমাত্র জবাব। চাপা উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা রকম গুঞ্জন। পশ্চিমাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অনড় অবস্থানে ইরান। এর জেরে আবারও কি কঠোর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে খামেনির দেশ? ইস্তাম্বুল বৈঠকে ইউরোপীয় তিন দেশের প্রতিনিধির কাছে নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ও অভিজ্ঞ কূটনীতিক মাজিদ তাখত রাভানজি। তেহরানের প্রতিনিধিরা পরিষ্কার জানান, তাৎক্ষণিক নিষেধাজ্ঞা চালুর হুমকি শুধু বেআইনি নয়, বরং এটা ইরানি জনগণের বিরুদ্ধে নতুন আরেকটি আগ্রাসন। চাপ দিয়ে বাধ্য করার মতো এই ধরনের কূটনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তারা। ইউরোপীয় তিন দেশের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার হুমকিকে রাজনৈতিক ব্ল্যাকমেইলও বলছে তেহরান। 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল ইরান। 2018 সালে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র সরে গেলেও ইউরোপ, চীন ও রাশিয়া এখনও এর সদস্য। ওয়াশিংটনের চুক্তি ছেড়ে যাওয়ার পর থেকে এই সমঝোতা একরকম অচল হয়ে পড়ে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মাঝেই ইউরোপীয় তিন দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী আগস্টের মধ্যেই ইরানের বিরুদ্ধে তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পারে। কোনোরকম আইনি পদ্ধতি ছাড়া তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তি NPT থেকে বেরিয়ে যাবে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া তাদের অধিকার। ইরানের তীব্র আপত্তির পরেও নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরু হলে নিজেদের পারমাণবিক কর্মসূচি পূর্ণমাত্রায় চালু রাখবে দেশটি। সেক্ষেত্রে যে কোনো সময় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে, এমন আশঙ্কা মাথায় নিয়েই পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করতে হবে পরিস্থিতি। তবে কঠিন চাপের মুখে পড়লে ইরান শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ও সন্দেহের অবকাশ। 3.67% উপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে রেড লাইন বা চূড়ান্ত সীমা বলে মনে করে যুক্তরাষ্ট্র। অথচ এর মধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার হয় 90% মাত্রার ইউরেনিয়াম। ইউরোপীয় রাষ্ট্রগুলো চাপ প্রয়োগ করে ইরানকে পিছু হটাতে চাইছে, কিন্তু আলোচনার দরজা খোলা রাখলেও তেহরান প্রস্তুত দীর্ঘ লড়াইয়ের জন্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গেল 3 দিনের তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ আর হতাহতের পর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। থাইল্যান্ড এ ব্যাপারে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে যুদ্ধবিরতির আলোচনায় তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি নাকচ করে দিয়েছে ব্যাংকক। ফলে দুই দেশের সীমান্ত শনিবারও চলছে পাল্টাপাল্টি হামলা। জীবন বাঁচাতেই সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো অধিবাসী। শেষ পর্যন্ত কি সংঘাত থামবে নাকি পুরোপুরি যুদ্ধে রূপ নেবে? চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গেল 3 দিনের ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত আর প্রাণহানির পর অবশেষে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া সরকার। তবে সংঘাত শেষ করার ব্যাপারে কম্বোডিয়া সত্যিকারের আগ্রহ দেখালেই কেবল যুদ্ধবিরতি হবে বলে জানিয়ে দিয়েছে থাই সরকার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশ মধ্যস্থতার আহ্বান জানালেও থাই সরকার যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছে। এর আগে থাইল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। এরপরই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় কম্বোডিয়া। তবে যুদ্ধবিরতির ব্যাপারে এখনো কোনো আলোচনা শুরু না হওয়ায় দুই দেশের সীমান্তে শনিবারও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এদিন দুদেশ ভারী অস্ত্র ও কামান নিয়ে সীমান্তবর্তী অন্তত 12টি এলাকায় ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। গেল 3 দিনের ভয়াবহ সংঘর্ষে দুই দেশের সেনা ও বেসামরিক নাগরিক সহ প্রাণহানির সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের 6 সেনা ও 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আর কম্বোডিয়ায় সে সংখ্যা 5 সেনা ও 6 বেসামরিক নাগরিক। কম্বোডিয়ার সীমান্ত এলাকা সিসাটেক ছেড়ে পালিয়েছে বেশিরভাগ মানুষ। জনশূন্য হয়ে পড়েছে এলাকাটির রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। আতঙ্কে প্রায় সবাই এলাকা ছেড়ে পালিয়েছে। শহরটি এখন জনশূন্য হয়ে পড়েছে। আমার পরিবারকেও আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। তবে এলাকার শৃঙ্খলা তদারকির জন্য যারা রয়ে গেছে এবং সীমান্ত এলাকার কাছাকাছি যাদের থাকার জায়গা প্রয়োজন, তাদের সাহায্যের জন্য আমি এখানে রয়ে গেছি। গেল 13 বছরে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুদেশেই। এ পরিস্থিতিতে যারা এলাকায় রয়ে গেছে তারা ঘর ছেড়ে বের হতেও ভয় পাচ্ছে। রাতে প্রচন্ড গোলাগুলির শব্দ হচ্ছিল। আমার ছাদ প্রচন্ডভাবে কাঁপছিল। হামলার প্রথম দিনে যখন আমি জানতে পারি এলাকার একটি পেট্রোল পাম্পে হামলা করা হয়েছে এবং ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে, তখন থেকে আমি দোকান বন্ধ করে দিয়েছি। আমি ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। একই পরিস্থিতি থাইল্যান্ডেও। দেশটির সুরিন প্রদেশ সহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,40,000 অধিবাসীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। গোলাগুলি থেকে প্রাণ বাঁচাতে এলাকাটির বাসিন্দারা প্রথমে আশ্রয় নিয়েছিল বাংকারে, এরপর তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার আমার বাচ্চার স্কুলে ক্রীড়া দিবস ছিল। আমার বাচ্চার সাথে আমারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা ছিল। সেদিনই শুরু হয় গোলাগুলি। আমরা আর প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি, বরং গুলি থেকে বাঁচতে দৌড়ে বাংকারে লুকাই। সেখান থেকে আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। অন্যবারের তুলনায় এবার হামলা অনেক তীব্র। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সীমান্ত সংঘর্ষ 100 বছরের পুরনো। বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে এই সংঘর্ষ হলেও এবার তা রক্তক্ষয়ী রূপ নিল। শেষ পর্যন্ত কতদূর গড়ায় পরিস্থিতি, সর্বাত্মক যুদ্ধে জড়াবে কিনা দুই দেশ, তা সময়ই বলতে পারবে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাজায় যুদ্ধবিরতি চায় না হামাস। ইসরায়েলি অবরোধের ফলে ফিলিস্তিনের গাজায় প্রতি 3 জনে 1 জন না খেয়ে দিন পার করছেন। 24 ঘন্টায় গাজায় অনাহারে মৃত্যু হয়েছে 9 ফিলিস্তিনের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবার আসল চেহারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন নীরব থাকার পর ফের হুমকি ধামকি দিতে শুরু করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। কোন রকম ভান ভনিতার আশ্রয় নিয়ে হুঁশিয়ারি দিয়ে বললেন হামাসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের দাবি, হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না, যুদ্ধবিরতিতে গেলে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে হবে, এরপর তাদের ভাগ্যে নেমে আসতে পারে কঠিন পরিণতি। সেই ভয়ে হামাস যুদ্ধবিরতিতে যেতে চায় না। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তির ব্যাপারে আলোচনা করেছি, কিন্তু হামাস বুঝতে পারছে সবাইকে ছেড়ে দিলে তাদের ভাগ্যে কি ঘটতে পারে। এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না। আমার মনে হয় তারা মারা যেতে চায়। এটা খুবই দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য থেকে বিশ্লেষকদের বক্তব্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে চায় না।
বরং গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি চায়। এদিকে ফিলিস্তিনের গাজায় প্রতি ৩ জনের ১ জন না খেয়ে দিন পার করছেন। এক বিবৃতিতে জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি এ তথ্য দিয়েছে। গাজায় পুষ্টিহীনতা বাড়ছে বলেও জাতিসংঘের অন্তর্গত সংস্থাটি সতর্ক করে দিয়েছে। এছাড়া সংস্থাটির মতে ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন। শুধু তাই নয়, নিজেদের দোষ ঢাকতে এসব সমস্যায় হামাসকে দায়ী করছে ইসরায়েল। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে খাবারের অভাবে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ডাউনিং স্ট্রিটে খাবারের হাড়ি হাতে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় মানবিক বিপর্যয় এখন চরমে। ক্ষুধার তাড়নায় থাকা শিশুদের গোনা যাচ্ছে হার। শুধু শিশুরাই নয়, অনাহারে দিন পার করছে প্রাপ্তবয়স্করাও। এই দুর্দশা যেন পৃথিবীর ইতিহাসে সকল নির্যাতন ও বঞ্চনাকেও ম্লান করে দিয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার অপচয় হলেও এক টুকরো রুটির জন্য গাজায় জীবন বাজি রাখছে কেউ কেউ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর তথ্য মতে গাজায় প্রতি ৩ জনের ১ জন দিনের পর দিন না খেয়ে থাকছে। সংস্থাটি জানিয়েছে পুষ্টিহীনতার মাত্রা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন রয়েছে। চলতি সপ্তাহেই গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা আরও প্রকট হয়ে ওঠে। এদিকে ক্ষুধা ও নিপীড়নের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ হয়েছে। শুক্রবার ২৫ জুলাই জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করে ইরানিরা। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়। অনেক বিক্ষোভকারী আরব ও মুসলিম দেশগুলোর গাজার জনগণের প্রতি নির্লিপ্ত অবস্থানের সমালোচনা করেন এবং তাদের সহায়তা না করার জন্য উদ্বেগ প্রকাশ করেন। চিলির সান্তিয়াগো শহরে প্রায় ১০০টি গাড়ির একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা প্রদর্শন করেন। তারা ইসরায়েলকে গণহত্যাকারী বলে অভিহিত করে চিলি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীরা লন্ডনের ডাইনিং স্ট্রিটে খাবারের হাড়ি নিয়ে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তারা গাজায় খাদ্য সংগ্রহের অপেক্ষায় থাকা ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার নিন্দা জানান। লেবাননের সাইদা শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসে গাজায় দুর্ভিক্ষে আক্রান্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনি পতাকা হাতে যুদ্ধ বন্ধের দাবি জানান। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধের কারণে গাজায় প্রায় ২২ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। গত মার্চ মাসে ইসরায়েল সব ধরনের রসদ সরবরাহ বন্ধ করে দিলে এই সংকট চরমে পৌঁছে। পরে মে মাসে কিছু পরিমাণে সরবরাহ চালু হলেও তা কঠোর নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়। ইসরায়েলের শাখনিন শহরের রাস্তায় বিক্ষোভে অংশ নেন আরব বংশোদ্ভূত বহু মানুষেরা। তারা গাজায় দুর্ভিক্ষে ভোগা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ করেছেন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদ ও গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যানার হাতে মিছিল করেছেন, যেখানে লেখা ছিল, আমরা গাজার ভাইদের পাশে আছি। এক বিবৃতিতে ১১১টি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে গাজা বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে। তারা জানায় বিপুল পরিমাণ খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ গাজার সীমান্তে আটকে আছে। সেগুলো ভেতরে পাঠানোর অনুমতি দেওয়া হচ্ছে না এবং সাহায্যকারীরাও সেখানে পৌঁছতে পারছে না। ইফাত জাহান, বাংলা ভিশন। কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়কে চাপ দিয়ে ইসরায়েল বিরোধী বিবৃতি প্রত্যাহারে বাধ্য করেছে মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আল আজহারের ইমাম আহমেদ আল তায়েবের দেয়া ওই বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার তীব্র সমালোচনা করা হয় এবং ইসরায়েলকে অস্ত্র বা রাজনৈতিক সহায়তা দেয়া যে কোনো দেশ এই গণহত্যায় জড়িত বলে অভিযোগ তোলা হয়। তবে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বিঘ্নিত করতে পারে এই অজুহাত দেখিয়ে সিসি সরকার ওই বিবৃতি সরিয়ে নিতে বাধ্য করে আল আজহারকে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই খুব কম বিবৃতি প্রকাশ করেছে ইসলামী বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তারা চুপচাপই ছিল, কিন্তু সম্প্রতি গাজায় যেভাবে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনি নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক একটি বিবৃতি প্রকাশ করে তারা। কিন্তু দেশটির ক্ষমতাসীন আবদেল ফাত্তাহ আল সিসি সরকার চাপ প্রয়োগ করে বিবৃতিটি সরিয়ে ফেলতে বাধ্য করেছে আল আজহারকে। এ নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। প্রত্যাহার করা বিবৃতিটিকে আল আজহারের ইতিহাসে অন্যতম সাহসী ও মানবিক অবস্থান বলে অভিহিত করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক চাপ দিয়ে সেটি সরিয়ে ফেলাকে কাপুরুষোচিত অবস্থান বলে আখ্যা দিয়েছেন ইসলামিক ইউনিয়ন স্কলার্সের প্রধান আলী কারাদাগি। এটি ন্যায় বিচার ও ধর্মীয় বিবেককে ধ্বংস করার লক্ষ্যে নেয়া একটি পদক্ষেপ বলেন তিনি। মিশর সরকারের বিশেষ সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই জানিয়েছে, সরাসরি সিসির পররাষ্ট্র মন্ত্রণালয় আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবকে চাপ প্রয়োগ করে ওই বিবৃতি প্রত্যাহার করায়। গাজায় চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে, বিবৃতির কারণে তা বিঘ্নিত হতে পারে, এই অজুহাত দেখিয়ে সেটি প্রত্যাহার করানো হয়। বিবৃতিটি প্রত্যাহারের পর আল আজহার বিশ্ববিদ্যালয়ও একই ধরনের কারণ দেখিয়েছে। তারা জানায়, বিবৃতিতে যা বলা হয়েছে তার সবই সঠিক, কিন্তু যুদ্ধবিরতির আলোচনার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেটি সরানো হয়েছে। এদিকে আল আজহার ও মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির কার্যালয়ের ঘনিষ্ঠ দুটি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, বিবৃতিটি প্রত্যাহারের মূল কারণ ছিল এটি গাজার উপর চলমান ইসরায়েলি হামলাকে সম্পূর্ণরূপে একটি গণহত্যা হিসেবে অভিহিত করেছে এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে সেই গণহত্যার সহযোগী বলে অভিযুক্ত করেছে। অনেক সমালোচকের মতে, গাজার রাফা ক্রসিং এর ওপর মিশরেরও নিয়ন্ত্রণ আছে। সেটি বন্ধ করে রাখার মধ্য দিয়ে মিশরও গাজার অবরোধে ভূমিকা রাখছে। এ অবস্থায় আল আজহারের বিবৃতি খোদ মিশরের দিকেও আঙুল তোলে। এমন এক সময় এই বিবৃতি প্রত্যাহারের ঘটনা ঘটল যখন গাজার সাথে লাগোয়া সীমান্ত বন্ধ করে রাখার জন্য নেদারল্যান্ডসে বিক্ষোভকারীরা মিশরের দূতাবাসের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। শুধু তাই নয়, নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর হেগে ধারণ করা এক ভিডিওতে মিশরীয় অধিকার কর্মী আনাস হাবিব সিসির শাসন ব্যবস্থাকে ঘৃণ্য ও বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভবনের ওজনে দেবে যাচ্ছে শহর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, আমেরিকার প্রায় সবকটি বড় শহর ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। শহরগুলোতে থাকা উঁচু ভবনের ওজন, অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি ও খনিজ উত্তোলন সহ আরও বেশ কিছু ঘটনাকে দায়ী করছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকের মধ্যে হারিয়ে যেতে পারে দেশটির বেশ কিছু বড় শহর। আমেরিকা কি পারবে নিজের বড় শহরগুলোকে মাটির গভীরে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বড় বড় শহর। গবেষকরা বলছেন, ভবনের ওজন সহ আরো বেশ কিছু কারণে মাটির নিচে দেবে যাচ্ছে নিউ ইয়র্ক, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো থেকে শুরু করে শিকাগো ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলো। অদ্ভুত এই ভূতাত্ত্বিক সংকটের নাম দেওয়া হয়েছে সাবসাইডেন্স। নেচার সিটিজ ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রের 28টি প্রধান শহরের মধ্যে 25টি মাটির নিচে তলিয়ে যাচ্ছে, আর এসব এলাকায় বাস করছে প্রায় 34 মিলিয়ন মানুষ, যা সমগ্র দেশের জনসংখ্যার প্রায় 10%। বিবিসি ফিচারের একটি প্রতিবেদন অনুযায়ী এই শহরগুলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিচে নেমে যাচ্ছে, প্রতি বছর গড়ে কয়েক মিলিমিটার হারে। হিউস্টনের কিছু অংশে প্রতি বছর 6 থেকে 10 মিলিমিটার পর্যন্ত নিমজ্জন ঘটছে। নিউ ইয়র্ক শহরের ভবনগুলোর সম্মিলিত ওজন প্রায় 726 বিলিয়ন কেজি, যা মাটিকে চাপ দিয়ে নিচের দিকে ঠেলে দিচ্ছে। সান ফ্রান্সিসকোর মতো শহরের কিছু অংশ, বিশেষ করে যেগুলো কৃত্রিমভাবে জলাভূমি ভরাট করে তৈরি, সেখানকার মাটি নরম ও অস্থিতিশীল হওয়ায় দ্রুত নিমজ্জন দেখা দিচ্ছে। গবেষকরা বলছেন, এই দেবে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত পরিমাণে তুলে নেওয়া। এই পানি তুলে নেওয়ার ফলে মাটির নিচের স্তরগুলোর ফাঁকা জায়গাগুলো সংকুচিত হয়ে যায় এবং উপরে মাটি ধসে পড়ে। একে বলা হয়
ল্যান্ড সাবসাইডেন্স, যা গোটা পশ্চিম ও দক্ষিণ আমেরিকার শহরগুলোতে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। এছাড়াও টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যে তেল ও গ্যাস উত্তোলনের ফলে ভূগর্ভে চাপের পরিবর্তন হচ্ছে, যার ফলে মাটি ধসে যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে অতীত বরফ যুগের ভৌগোলিক প্রভাব। গবেষকরা জানিয়েছেন বড় শহরের উঁচু ভবনগুলোর ওজনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি গবেষণায় দেখা গেছে নিউ ইয়র্ক শহরে 1 মিলিয়নেরও বেশি ভবন সম্মিলিতভাবে এতটা চাপ সৃষ্টি করছে যে শহরের নির্দিষ্ট কিছু অংশ প্রতি বছর 1 মিলিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। সিএনএন-এর এক পরিবেশ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এই ওজনের চাপের সঙ্গে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মিলিয়ে নিউ ইয়র্ক এবং তার আশপাশের অঞ্চল ভবিষ্যতে আরও বেশি জলোচ্ছ্বাস ও প্লাবনের মুখোমুখি হবে। এই নিমজ্জনের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। 2017 সালে হারিকেন হার্ভির সময় হিউস্টন শহরে ব্যাপক বন্যা হয়েছিল। বিজ্ঞানীরা পরবর্তীতে বিশ্লেষণ করে দেখেন শহরের সেই অঞ্চলগুলোতে বেশি জলাবদ্ধতা দেখা গিয়েছিল, যেগুলো আগে থেকেই দ্রুত গতিতে দেবে যাচ্ছিল। কারণ নিচু হয়ে যাওয়া এলাকাগুলোতে পানি জমে থাকে, নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এই অবস্থা ভবিষ্যতে অবকাঠামোতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ফাটল ধরতে পারে সড়কে, বিকৃত হতে পারে রেল লাইন, বিমানবন্দরের রানওয়ে ডুবে যেতে পারে এবং ভবনগুলোর ভিত দুর্বল হয়ে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার উন্নতি কি সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, যদি এখনই সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পানির উত্তোলন নিয়ন্ত্রণ, পুরনো জমিতে ভবন নির্মাণে বিধিনিষেধ এবং নগর পরিকল্পনায় মাটি ও সমুদ্রপৃষ্ঠের ওঠানামার হিসাব রাখা জরুরি। বস্টন শহর ইতোমধ্যেই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ক্লাইমেট রেডি বস্টন প্রজেক্টের আওতায় শহরের উপকূল বরাবর সবুজ পার্ক, উঁচু বাঁধ এবং সমুদ্র থেকে দূরে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরোটা না হলেও অনেক শহরের উল্লেখযোগ্য অংশ আগামী দশকগুলোতে মাটির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, এবং এটি শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, বরং জনসংখ্যা, অবকাঠামো ও অর্থনীতিকে বিপন্ন করে তোলার মতো সংকট। আমেরিকা কি পারবে নিজের বড় শহরগুলোকে মাটির গভীরে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভয়াবহ বন্যায় প্রাণহানি আর ব্যাপক ধ্বংসযজ্ঞের বিপর্যস্ত নিউ মেক্সিকোর রুইডোসো এলাকা। নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক, সবকিছু। আটকে পড়া মানুষদের উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। কিভাবে ঘটল এই দুর্যোগ? ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে নিউ মেক্সিকো। ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। বন্যার কারণে অঞ্চলটিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে, তৈরি হয়েছে সংকটময় পরিস্থিতি। নিউ মেক্সিকোর রুইডোসো এলাকায় নদীর পানি উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর। রয়টার্স জানিয়েছে, আকস্মিক এ বন্যায় রুইডোসোতে শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনেক মানুষ তাদের বাড়ি ও গাড়ির ভেতর আটকাও পড়েন। গত বৃহস্পতিবার 24 জুলাই বিকেলে নিউ মেক্সিকোর রুইডোসো গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। অ্যালবুকার্কির জাতীয় আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা রুইডোসো ডাউনস এবং হলিউড এলাকার বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন। এই বন্যাটি সবচেয়ে তীব্রভাবে আঘাত এনেছে দক্ষিণ ফর্ক ফায়ারবার্ন স্কার অঞ্চলে। ইতিপূর্বে সেখানে ভূমিধস ও ধ্বংসস্তূপের প্রবাহ ঘটেছে। রুইডোসো নিউ মেক্সিকোর দক্ষিণ মধ্যাঞ্চলের সিয়েরা ব্লাঙ্কা পর্বতমালায় অবস্থিত একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র। এটি শীতকালে স্কি করার জন্যও বেশ জনপ্রিয়। এই স্থানটি অ্যালবুকার্কি শহরের প্রায় 115 মাইল দক্ষিণে অবস্থিত। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার 24 জুলাই অঞ্চলটিতে ভয়াবহ বন্যার পানি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুপুরের দিকে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি এই গ্রামে হঠাৎ করে বন্যার দেখা দেয়। এতে এলাকার সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। অনেক মানুষ স্রোতের কারণে আটকে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। চলতি জুলাই মাসেই ভয়াবহ এই বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার 24 জুলাই এক প্রত্যক্ষদর্শীর নেওয়া ভিডিওতে দেখা যায়, বন্যার স্রোতে একটি বাড়ি সম্পূর্ণভাবে ভেসে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ভিডিও ফুটেজ যাচাই করে তারা স্বাধীনভাবে ওই এলাকার অবস্থান ও ভবনগুলোর নকশা যাচাই করেছে। এছাড়াও তারা স্থানীয় সরকারের প্রকাশিত বিবৃতি বিশ্লেষণ করে ঘটনাটির তারিখ নিশ্চিত করেছে। ইফাত জাহান, বাংলাভিশন। বিশ্বের সব দেশেই দুর্ঘটনা কিংবা সংঘাতে পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করতে অনেক সময় হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। কারণ মৃতদেহ পুড়ে গেলে বা বিকৃত হলে পরিচয় মেলানো কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় মৃতের পরিচয় নিশ্চিত হওয়ার উপায় হলো ডিএনএ টেস্ট। কিভাবে করা হয় ডিএনএ টেস্ট, বিস্তারিত জানাচ্ছেন শুভ ইসলাম। ডিএনএ পরীক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তির জিনগত পরিচয় নির্ধারণ করা যায়। বড় দুর্ঘটনার পর অনেকের মৃতদেহ চেনা কঠিন হয়ে যায়, তখন মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ টেস্ট কিভাবে করা হয়? নমুনা সংগ্রহ। প্রথম ধাপে মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সাধারণত হাড়, দাঁত, চুলের মূল বা টিস্যু থেকে এই নমুনা নেওয়া হয়। মৃতদের আত্মীয়দের থেকেও ডিএনএ নমুনা যেমন রক্ত, লালারস সংগ্রহ করা হয় মিলিয়ে দেখার জন্য। ডিএনএ নিষ্কাশন। সংগ্রহ করা নমুনা থেকে বিশেষ কেমিক্যাল ও ল্যাব পদ্ধতির মাধ্যমে ডিএনএ আলাদা করা হয়। এটি একটি সংবেদনশীল প্রক্রিয়া। ডিএনএ বর্ধন। পিসিআর নামক একটি কৌশল ব্যবহার করে ডিএনএ নির্দিষ্ট অংশকে অনেক গুণ বৃদ্ধি করা হয়। এর মাধ্যমে খুব সামান্য পরিমাণ ডিএনএ থেকেও বড় ধরনের বিশ্লেষণ করা সম্ভব হয়। ডিএনএ প্রোফাইলিং। ডিএনএ এর এসটিআর শর্ট টেন্ডাম রিপিট অংশগুলো বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট প্রোফাইল তৈরি করা হয়। এই প্রোফাইল একজন ব্যক্তির জন্য একক এবং আলাদা। মিলিয়ে দেখা। মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইল আত্মীয় স্বজনের ডিএনএ প্রোফাইলের সাথে তুলনা করা হয়। যদি অনেকগুলো এসটিআর অঞ্চল মিলে যায় তবে সেটি পরিচয় নিশ্চিত করে। প্রতিবেদন প্রস্তুত। সবশেষ উভয়ের নমুনা মিলিয়ে রিপোর্ট তৈরি করা হয় এবং আত্মীয় স্বজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়া যায়। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।